লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেবো আর জেলে যাব। ওইটা তো ফাটা বাঁশের ভাট বকা ছিল, বাজার গরম, মার্কেট গরম করা। আর এইখানে থানায় গিয়ে যদি ওর লোকরা এতদিন তো বলেছে থানার ইট খুলে নেবো, তোর লোকরা জানে থানার ইট খুলতে হবে। ওই যে সত্যি ইট খুলতে শুরু করে দেয় তো কেসগুলো তো সব হুমায়ুন কবির সাহেবের হবে। ও বলছে যে হাতি কে দাঁত দিখানে কে কুছ অর হতে আর খানে কে কুছ অর। আমি যেগুলো ভাট বকবো, মার্কেট গরম করব, বোকা বানাবো মুসলমানদের, এইটা আলাদা জিনিস। কিন্তু যখন আমার ডাইরেক্ট আমার উপরে আসবে তখন আমি আইন মানি, আমি মুখ্যমন্ত্রীকে সম্মান করি, আমি পুলিশকে মানি, আইন করি, তৈ করি, তখন তিনি ভদ্রলোক হয়ে যাবেন। আর মুসলমানদের বিপদে ফেলার জন্য এই সমস্ত গরম গরম ভাষণ দেবেন, তাতে হিন্দুরাও রাখবে স্বাভাবিকভাবে। আর হিন্দু মেজরিটি দেশ তো, যতই গণতন্ত্র থাকুক, সেখানে বিজেপি সরকার এসছে, আপনি এত বীর বলছেন সাটা মেরে এমন অবস্থা করে দেবো, ভেঙে দেবো যে তারা ঝান্ডা তোলার অবস্থা থাকবে না, হিন্দুরা ক্ষিপ্ত হবে না। এই কাজটাই তো আপনি করছেন, মুসলমানদের বিপদে ফেলছেন আর হিন্দুদের ইউনাইটেড করছেন। অতএব পুলিশও আপনাকে ছোঁয় না। আর আপনি যখন থানায় গেলেন তখন বলছেন যে আমি যেটা বলেছিলাম তোরা আবার সত্যি সত্যি ইট খুলতে শুরু করে দিসনি, তাহলে কিন্তু আমি আর বেরোতে পারবো না, কেসগুলো সব আমার ঘাড়ে চাপবে। তখন বলছেন আমাকে গ্রেপ্তার করলে তোমরা একটু শব্দটি করবে না, তোমরা শান্ত থাকবে, ভদ্র থাকবে, ডিসিপ্লিন থাকবে, তোমরা কিছুই করবে না। এটা ওনার আসল চেহারা, মানুষকে বুঝতে হবে। দেখেন, মুসলমানদের উপরে নির্মম অত্যাচার চলছে পুরো ভারতবর্ষে। রাজস্থানে, হরিয়ানায়, বিভিন্ন জায়গায়, ছত্তিশগড়ে মসজিদ ভাঙা হচ্ছে নির্বিচারে, মুসলমানদের গণপিটুনিতে হত্যা হচ্ছে। এখন দিল্লিতে বিভিন্ন পাড়ায় দেখছি মহরম উপলক্ষে বজরং দল বা হিন্দুত্ববাদী শক্তিগুলো সশস্ত্র বাহিনী নিয়ে গিয়ে পুলিশের সামনে কুপাচ্ছে, মারছে এবং প্রকাশ্যে বলছে আমরা এদের একটাও রাখবো না, এদেরকে সব এখান থেকে আমরা পরিষ্কার করে দেবো। অতএব মুসলমানদের উপরে বড় নির্মম বিপদ নেমে এসছে, অস্তিত্বের সংকট। এবং দিলীপ ঘোষ এখন যেগুলো বলছে কাল হয়তো এগুলো করে দেখাবে। যদি দিল্লিতে হতে পারে, যদি উত্তরাখণ্ডে হতে পারে, তাহলে এখানে হতে পারে। এবং ভারত সরকারের এই হিন্দুত্ববাদী বিজেপি সরকারের পূর্ণ মদত রয়েছে এর পিছনে, এবং কোথাও কোনো বিচার নেই, একটার পর একটা রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে এবং গ্যাং রেপ হচ্ছে, তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। তো রাম মন্দিরে লুট হচ্ছে, সব মন্দিরেই লুট হচ্ছে। আবার পরিষ্কার বলে দিচ্ছে হিন্দুরা হিন্দুদের টাকা লুট করেছে, তো কারো কোনো জ্বালা ধরা উচিত না। মানে কোন জায়গায় নির্লজ্জ হয়েছে, যেখানে গোমাতা নিয়ে এত কথা, এত মানুষকে হত্যা করলো, গোরক্ষক বাহিনী হলো, কিন্তু দেশে হাজার হাজার টন গোমাংস এক্সপোর্ট করছে। যখন মুসলমানরা দাবি তুলছে যে গোহত্যা বন্ধ হোক এবং গরুকে রাষ্ট্রীয় মাতা বা রাষ্ট্রীয় পশু ঘোষণা করা হোক, তখন এদের খুব আপত্তি। মানে এত ওপেন, এত নেকেড হয়ে গেছে। অতএব দিলীপ ঘোষ এই ধরনের কথা বলবে। এবং এদেশের হিন্দুদের একটা বড় অংশ তারা এই কারণেই ভোট দিয়েছে যে মুসলমানদের টাইট দিতে হবে, তো দিলীপ ঘোষ টাইট দিচ্ছে। কিন্তু হুমায়ুন কবির সাহেব কেন এত উগ্র হচ্ছেন, কেন লাখো লাখো মুসলমানকে নিয়ে সাটা ভাঙা মার দেব, আর কখনো বলছেন লাখো লাখো মুসলমানদের নিয়ে আমি জেল ভরো আন্দোলন করব। এই যে লাখো লাখো মুসলমানদের সবসময় জড়িয়ে ফেলছেন, আমার মনে হয় না এইটা উনি কোনো ভুল করছে, এটা উনি ঠান্ডা মাথায় করছেন। মানে এই রাজ্যে হিন্দুদেরও ক্ষতি হচ্ছে। হয়তো হিন্দুদের একটা বড় অংশের ভোট নিয়ে তারা এসছে, ইভিএম মেশিনে কারচুপি করে এসছে, 4000 ইভিএম মেশিন পোড়ার কারণ দেখা দিয়েছে, মুসলিম ভোট ভাগ হওয়ার কারণে এসছে, বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু এখন এই মুহূর্তে হিন্দুরাও কম অত্যাচারিত নয়। এই ধরুন ইথনলে গাড়ি কাদের বেশি, হিন্দুদের বেশি, ক্ষতি কাদের বেশি, ওদের হিন্দুদের সংখ্যাটাও বেশি। মন্দিরের টাকা চুরি হচ্ছে, কাদের যাচ্ছে, পুরোটাই হিন্দুদের যাচ্ছে। অতএব হিন্দুদের ক্ষোভের অনেক জায়গা আছে। এই জায়গায় হুমায়ুন সাহেবের এইভাবে মানে কোনো একটা লড়াইয়ের তো আন্দোলনের কোনো ব্যাকগ্রাউন্ড হবে। উনি তো কোনো আন্দোলনকে উপলক্ষ করে লড়াইয়ের কথা বলেননি, উনি সরাসরি বলেছেন ওরা ঝান্ডা লাগানো, লোক পাবো না, মেরে দেবো, এই করে দেবো। এতে মুসলমানদের লাভ কোথায়, আর উনি মুসলমানদের কেন জড়াচ্ছেন? তো এইটা আপত্তিকর। আমরা জানছি
বিজেপির নেতারা অনেক খারাপ কথা বলছে, কিন্তু তার বিরুদ্ধে আমরাও যদি হিন্দুদের মারবো বলি, লড়াইয়ের কথা বলি, তাতে আমাদের লাভ কি আছে? উনি একদিন গর্জন করবেন, পরের দিন মিউমিউ করবেন, এখন উনি সুবোধ বালকের মতো থানায় গিয়ে হাজিরা দিচ্ছেন। তাহলে লড়াই করবেন বলছিলেন, সেটা কি হলো? লাখো লাখো মুসলমান আপনার কোথায় গেল? তাহলে লড়ে দেখিয়ে দেন। তো এইটা আসলে পরিবেশ নষ্ট করার একটা চক্রান্ত। আমি মনে করি শুভেন্দুবাবু এবং হুমায়ুনবাবু দুজনে প্যাক্ট হয়ে এই কাজটা করছেন, রাজ্যের মূল সমস্যা থেকে, মানুষের যে কষ্ট সেখান থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য। উনি প্রতিবার এমন একটা করেন হুমায়ুন সাহেব, যে হিন্দুদের একাট্টা করার কাজটা করেন। এবারও উনি তাই করছেন। হিন্দুদের যদি বলেন আমি লাখো লাখো মুসলমান নিয়ে মারবো অমুক তমুক, হিন্দুরা উত্তপ্ত হবে না? তারা একাট্টা হবে, তাদের মধ্যে ক্ষোভ তৈরি হবে। এই কাজটা করছেন। আবার যখন গুন্ডা দমন আইন আসছে, তো উনি দরাজ সার্টিফিকেট দিচ্ছেন, না আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি, এটা হোক। তাহলে কোন বিষয় উনি ওবিসি নিয়ে কি করলেন? আর পুরো রাজ্যের ওয়াকফ সম্পত্তি গেছে, আর অনেক গেছে। কবে কি করেছেন? উনি বেলডাঙ্গার দাঙ্গা নিয়েও কখনো কথা বলেননি, সেই কার্তিক পূজাকে কেন্দ্র করে। এনআইএ একটা যখন প্রচুর ছেলেকে তুলে নিয়ে গেল ওই পরিযায়ী শ্রমিকদের লাশ আনার পরিপ্রেক্ষিতে, তখনও নীরব থাকলেন। মুর্শিদাবাদের ধুলিয়ানে যখন দাঙ্গা হলো, তখন ওনার নামও শুনিনি। তাহলে মুসলমানদের কোন লড়াইটা উনি করতে চান? আর মুসলমানদের লড়াই ওনাকে করতে কে বলেছে? মুসলমানরা বলেছে আপনি, আপনার সঙ্গে আমরা, আপনার নেতৃত্বে আমরা হিন্দুদের সঙ্গে লড়তে চাই। অতএব এই জিনিসটা মানুষকে বুঝতে হবে, যে এরকম কোনো ট্র্যাপে যেন আমরা পা না দিই। আচ্ছা বলুন, এই কদিনে হুমায়ুন সাহেব যা মিডিয়া ফোকাস পেয়েছে, ন্যাশনাল মিডিয়া, স্টেট মিডিয়া, ইউটিউবার ভ্যান করছে সারাদিন মিডিয়ায়, যে উনি বকবক করছেন, আলটিমেটলি কী হলো? উনি গেলেন একটা বিশাল রাজকীয়ভাবে থানায় গিয়ে কথাবার্তা বলে ফিরে চলে আসলেন। ওনার দলের 3 জন অর্গানাইজারকে পুলিশ গ্রেপ্তার করেছে, তারা তো কিছুই করেনি, অথচ তাদের গ্রেপ্তার করা হলো। ইনি কিন্তু ফোকাসটা পেলেন। এই যে মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কথা বললেন, পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ বাড়িতে আসছে, নোটিশ দিয়ে যাচ্ছে। এন্ড অফ দ্য ডে কী হলো? উনি থানা থেকে এলেন, ফুলের মালা পরিয়ে সেলিব্রেশন হলো, ওনাকে সুপারম্যান বানানো হলো। তো শুভেন্দুবাবু সেই কাজটা করছেন। হুমায়ুন সাহেব শুভেন্দুবাবুর সহযোগিতা করছেন, শুভেন্দুবাবু হুমায়ুন সাহেবকে হাইলাইট করছেন। এবং হুমায়ুন সাহেব বলেছেন আমি বাবরি মসজিদ করেছি বলেই তো তার বিরোধিতা করে বিজেপি আজকে 208টা পেয়েছে। আমি দেখি কত লাভ তুলতে পারি, আর দেখি ওরা কত লাভ তুলতে পারে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। উনি তো পরিষ্কার বলছেন, যদি হিন্দু হিন্দু বলে উনি রাজনীতি করেন, তাহলে আমি মুসলমান বলে আমি কেন রাজনীতি করব না? তার মানে হিন্দু মুসলমানকে নিয়ে রাজনীতি হচ্ছে। আসলে মানুষের যে সমস্যা, দাবি দাওয়া, সেটা নিয়ে কারো কিছু যায় আসে না। ওইটা তো ফাটা বাঁশের ভাট বকা ছিল, বাজার গরম, মার্কেট গরম করা। আর এইখানে থানায় গিয়ে যদি ওর লোকরা, এতদিন তো বলেছে থানার ইট খুলে নেবো, তো লোকরা জানে থানার ইট খুলতে হবে। ওই যে সত্যি ইট খুলতে শুরু করে দেয়, তো কেসগুলো তো সব হুমায়ুন কবির সাহেবের হবে। ও বলছে যে হাতি কে দাঁত দিখানে কে কুছ অর হতে আর খানে কে কুছ অর। আমি যেগুলো ভাট বকবো, মার্কেট গরম করব, বোকা বানাবো মুসলমানদের, এইটা আলাদা জিনিস। কিন্তু যখন আমার ডাইরেক্ট আমার উপরে আসবে, তখন আমি আইন মানি, আমি মুখ্যমন্ত্রীকে সম্মান করি, আমি পুলিশকে মানি, আইন করি, তৈ করি, তখন তো উনি ভদ্রলোক হয়ে যাবেন। আর মুসলমানদের বিপদে ফেলার জন্য এই সমস্ত গরম গরম ভাষণ দেবেন, তাতে হিন্দুরাও রাখবে স্বাভাবিকভাবে। আর হিন্দু মেজরিটি দেশ তো, যতই গণতন্ত্র থাকুক, সেখানে বিজেপির সরকার এসছে। আপনি এত বীর বলছেন, সাটা মেরে এমন অবস্থা করে দেবো, ভেঙে দেবো, যে তারা ঝান্ডা তোলার অবস্থা থাকবে না, হিন্দুরা ক্ষিপ্ত হবে না। এই কাজটাই তো আপনি করছেন, মুসলমানদের বিপদে ফেলছেন আর হিন্দুদের ইউনাইটেড করছেন। অতএব পুলিশও আপনাকে ছোঁয় না। আর আপনি যখন থানায় গেলেন, তখন বলছেন যে আমি যেটা বলেছিলাম, তোরা আবার সত্যি সত্যি ইট খুলতে শুরু করে দিসনি, তাহলে কিন্তু আমি আর বেরোতে পারবো না, কেসগুলো সব আমার ঘাড়ে চাপবে। তখন বলছেন আমাকে গ্রেপ্তার করলে তোমরা টু শব্দটি করবে না, তোমরা শান্ত থাকবে, ভদ্র থাকবে, ডিসিপ্লিন থাকবে, তোমরা কিছুই করবে না। এটা ওনার আসল চেহারা, মানুষকে বুঝতে হবে। দেখেন, ইউসিসি তো একটা ভাঁওতা, এটা একটা মুসলমানদের পিছনে লাগার একটা কল। মুসলমানদের অধিকার থেকে বঞ্চিত করব, ওদের লাইফস্টাইল বিরক্ত করব। ইউসিসি বলুন, উত্তরাখণ্ডের ইউসিসি আলাদা, পশ্চিমবাংলার ইউসিসি আলাদা, উত্তরপ্রদেশে ইউসিসি হলে সেটা আলাদা হবে। তো ইউসিসি মানে কমন সিভিল কোড, সব পুরো দেশে এক আইন হবে। তাহলে আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা ধরনের আইন হচ্ছে কেন? আবার বলছে আদিবাসীরা এই আইনের আওতার বাইরে থাকবে, কেন থাকবে? তার মানে এক দেশ এক আইন করা নয়,
মুসলমানদের যে ব্যক্তিগত আইন আছে প্রতিটা জাতির ব্যক্তিগত, যেমন হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, হিন্দু প্রপার্টি অ্যাক্ট আছে, হিন্দুদের দেবত্ব সম্পত্তির আলাদা নিয়ম আছে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তির নিয়ম আছে, মুসলমানদের বিয়ের নিয়ম আলাদা, মুসলমানদের বংশগতভাবে জমি জায়গা ভাগ করার নিয়ম আলাদা, মুসলমানদের তালাকের নিয়ম আলাদা, খোরপোশের নিয়ম আলাদা। তো এই যে ব্যাপারগুলো আছে, আপনি ঘেঁটে এক কী করবেন? এত জাতি ধর্মের দেশ, অতএব এটা অসম্ভব কাজ। এটা মুসলমানদের উপরে অত্যাচার করার জন্য, তাদের বিরক্ত করার জন্য, তাদের সামাজিক বন্ধনগুলোকে ভেঙে দেওয়ার জন্য এই কাজগুলো করা হচ্ছে। যেমন মুসলমানদের বাবার সম্পত্তিতে ছেলেরা যা পাবে মেয়েরা অর্ধেক পাবে। তুমি বলবে না ওইটা চলবে না, সব সমান সমান দিতে হবে। এবার সমান সমান না পেলেই মেয়েরা যাবে থানায় এফআইআর করবে, কোর্টে কেস করবে, তাহলে কি হবে? তার ভাইয়ের সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হবে, পরিবার ভাঙবে। তাহলে এইগুলো করা হচ্ছে, এটা মুসলমানদের পার্সোনাল ল। শরিয়া মানে পার্সোনাল ল। আপনি ইউসিসি করে পার্সোনাল লটাকে চেঞ্জ করতে পারেন। আরে চুরি, ডাকাতি, রেপ এসবের তো একই আইন আছে, সবাইকে একই, দেশদ্রোহিতা সব একই আইন আছে। পার্সোনাল লটা পার্সোনাল থাকবে না, এটা কি কোনো কথা হলো? এইটা অ্যাকচুয়ালি বদমাইশি। এটা মুসলমানদের উত্ত্যক্ত করার জন্য করা হচ্ছে, এর পিছনে আর কোনো উদ্দেশ্য নেই। না না, এটা আমি মুসলিম হিন্দু হিসাবে দেখছি না। এই আইনটাই অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক। গুন্ডা দমন আইন আছে, তাহলে জেলখানায় গুন্ডাদের আপনি যে ঢোকালেন, যে পুষ্পাকে ঢোকালেন, জাহাঙ্গীর খান, আপনি যে শাহজাহানকে এর আগে আপনারা ঢুকিয়েছেন এনআইএ এসে, আপনি শওকত মোল্লাকে যে জেলে রেখেছেন, তাহলে গুন্ডা দমন আইন না থাকলে আপনি এই গুন্ডাগুলোকে ভিতরে ঢুকালেন কেন? আরও অনেককে ঢুকিয়েছেন। তার মানে গুন্ডাদের ভিতরে রাখার আইন আছে, কিন্তু সমস্যা হচ্ছে সরকার, এই বিগত সরকার, বর্তমান সরকার অপরাধীদের ছুট দেবে আর নিরীহ মানুষদের জেলে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন কাঁদছে যে ওরা অত্যাচার করছে, মিথ্যা কেস দিচ্ছে। গাঁজা কেসের আবিষ্কারককে পুরো রাজ্যে লোককে গাঁজা কেস দিয়ে, রেপ কেস দিয়ে, মার্ডার কেস দিয়ে একদম ভরে বিরোধীদের। আমি মুর্শিদাবাদে অনেকটা সময় কাটিয়েছি। মুর্শিদাবাদে কংগ্রেসের পঞ্চায়েত মেম্বাররা জিতেছে। থানার ওসির কাজ হলো কোনো একটা কেস দিয়ে তাকে থানায় তুলে এনে বলছে হয় লকআপ খোলা আছে, লকআপে যাও, আর নয় তৃণমূলে জয়েন করো, তুমি ডিসাইড করো কোনটা করবে। রাতারাতি মানে যেই অঞ্চলে হয়তো একটা তৃণমূলের মেম্বার আছে, সেই তৃণমূলের বোর্ড গঠন হয়ে গেল এবং প্রধান তৃণমূলের হয়ে গেল। সবাই রাতারাতি তৃণমূলে করলো। বন্দুকের নলে পুলিশের ভয় দেখিয়ে এগুলো পুলিশ অ্যাকচুয়ালি করেছে। তাহলে এখন গুন্ডা দমন আইন যেটা আনা হয়েছে, এটা আসলে ওই যেমন ইউএপিএতে সাজিল ইমাম আর ওমর খালিদকে ভিতরে রেখেছে পুরো দেশের মানুষকে আতঙ্কিত করার জন্য। আবার এইখানে গুন্ডা দমন আইন যেটা করছে, এমনি গুন্ডাদের দমন করা যায়, তার জন্য যথেষ্ট প্রভিশন আছে। রেপ, মার্ডার সব জিনিসেরই আলাদা ধারা আছে, কিন্তু এইটা বিরোধী পক্ষদের কণ্ঠরোধ করার জন্য। এই আইনটা যে এসছে না, বিনা বিচারে 1 বছর রাখা যাবে, তার মানে এরা কোর্টে গেলে বেল পাবে। আপনারা আদালতে বিশ্বাস রাখেন না, সংবিধানে বিশ্বাস রাখেন না। আপনি टीवी চ্যানেলগুলোতে দেখবেন খুব চিৎকার করে অ্যাঙ্কাররা, आप कानून को मानेंगे कि नहीं, अदालत को मानेंगे कि नहीं, अदालत पे भरोसा है कि नहीं, हाँ संविधान पे आपका भरोसा है कि नहीं। তাহলে এদের তো আদালতে ভরসা নেই, সংবিধানে ভরসা নেই। এরা যে বলছে যে 1 বছর আমি আদালতে ওকে নিয়ে যাব না, তার মানে আদালতে বিশ্বাস নেই। এবং এটাও জানেন এরা এমন কোনো অপরাধ করেনি, এমন কোনো প্রমাণ নেই যে আদালতে গিয়ে এদের আমি দোষী সাব্যস্ত করতে পারবো। তাই তাদেরকে বিনা দোষে আটক করে 1 বছর রাখবেন, সেখানে আপনি অত্যাচার করবেন, মেরে ফেলবেন, কি করবেন, তারপরে সুইসাইড দেখিয়ে দেবেন, এরকম ঘটনা তো আমরা দেখছি। অতএব এইটা বিরোধী কণ্ঠরোধ করার জন্য, সে সাংবাদিক হতে পারে, মানবাধিকার কর্মী হতে পারে, বিরোধী রাজনৈতিক দল হতে পারে, গুন্ডাদের কন্ট্রোল করার জন্য দেশে আইন আছে। এই আইনটা গুন্ডাদের জন্য নয়, বিরোধী পক্ষকে জব্দ করার জন্য এই আইনটা। পুলিশ ঠিকঠাক কাজ করলে না, শওকত মোল্লার বউ, শওকত মোল্লার ছেলে, শওকত মোল্লার মেয়ে সব জেলে চলে যাবে। ওই মেয়ে জানে না, জেনে শুনে নাটক করছে, কত ঘর নষ্ট করেছে, কত মানুষকে হত্যা করেছে, কত মেয়ের জীবন নষ্ট করেছে। ওরা এতটাই নির্লজ্জ না, রাস্তায় নেমে নাটক করছে। তো এদের কথা বাদ দেন, এদের যে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, আমি এটার পক্ষে। আমি যেমন মহুয়া মৈত্রকে ডিম ফেলার বাকি সবার অনেকেরই
একটা ডিম মেলা যে কালচার হয়েছে, পাড়ার একটা পঞ্চায়েত মেম্বারকে কোমরে দৌড়ে ভেতরে ঘোরাচ্ছে, মারছে, এটা ঠিক না। কিন্তু এরা এত নটোরিয়াস নন, এত মানুষের অত্যাচার করেছে, এদের কোমরে দড়ি, তাও শওকত মোল্লার কোমরে তো দড়ি বাঁধেনি, ওকে তো ফুল প্যান্ট পরিয়েছে, ওর পুলিশ কোনো হাতও ধরেনি, মনে হচ্ছে নির্বাচনে জিতে বিজয় মিছিল বার করেছে আর সুপারস্টারের মতো ঘুরে বেড়াচ্ছে। তো যেটা জাহাঙ্গীর খানের সঙ্গে হয়েছিল সেটা শওকত মোল্লার সঙ্গেও হওয়া উচিত। বিচার হলে একরকম হোক, তাহলে শওকত মোল্লাকে ফেসিলিটি কেন দেওয়া হলো? শওকত মোল্লা পুলিশকে এতদিন বেশি করে পেট পুড়িয়ে খাইয়েছে, তাই শওকত মোল্লার সঙ্গে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হলো। অতএব এই যে আইন হিন্দু মুসলমান ব্যাপার না, বিরোধীদের করা হবে। এবং শওকত মোল্লার মেয়ে যেটা বলছে, ওই জেলার এবং রাজ্যের যারা রাজনীতি করে তারা জানে শওকত মোল্লা কী অন্যায় করেছে। হ্যাঁ, আর ঠিকমতো তদন্ত হলো। ওরা তো কে স্কুলে চাকরি করে, কলেজে চাকরি করে, তারপর শাড়ির দোকানে শাড়ি বিক্রি করে, স্কুলে কলেজে অ্যাটেন্ডেন্স দেয় না, বিনা পড়িয়ে পয়সা তোলে, হিসাব করলে সব কটা জেলে যাবে এরা। মমতা বন্দ্যোপাধ্যায় যত কম কথা বলে তত ভালো। মাঝে বেশ বিশ্রামে ছিল, আবার ভাট বকতে শুরু করেছে। তিলোত্তমার ঘটনাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে হয়েছিল, তো আপনি বিচার দেননি কেন? আপনার কি প্রশ্ন করার অধিকার আছে যে তিলোত্তমার মা বিচার পাচ্ছে না, সনাতনীরা বিচার পাচ্ছে না? নাকি আপনার রাজত্বে সনাতনীরা ছিল না? সনাতনীরা যদি সুখেই থাকবে তাহলে আপনার বিরুদ্ধে গেল কেন? আপনার অত্যাচারের রাজত্ব সীমাহীন হয়েছিল, তাই জন্যেই মানুষ আপনাকে রিজেক্ট করেছে, আপনার বিপক্ষে গেছে। আর এই যে কথাটা সনাতনীরা বিচার পাচ্ছে না, এটা খুব নোংরা জিনিস। মানুষ বিচার পাচ্ছে না, সনাতনীরা বিচার পাচ্ছে না, আর মুসলমানরা বিচার পেয়ে গেছে। আনিস খানের হত্যার বিচার আপনি দিয়েছেন, আবু সিদ্দিকীর হত্যার বিচার আপনি দিয়েছেন। দুইবার পোস্টমর্টম করার পরেও দুটো কেসেই পুলিশ জড়িত, আপনার পুলিশ জড়িত, আপনি পুলিশ মন্ত্রী ছিলেন। এখন আবার সেই সনাতনী হিন্দু মুসলমান এইসব নোংরা কথা আপনি ব্যবহার করছেন। মুখ্যমন্ত্রী আমার মনে হয় যত কম কথা বলবেন, যত চুপচাপ থাকবেন তত ভালো। ওনাকে আমরা চিনি, পশ্চিমবাংলার মানুষ চিনেছে। 34 বছরের বামফ্রন্ট সরকার এখনও তাদের পাপ বুঝতে পারেনি, এখনও তারা এতদিনে 0 থেকে 1-এ এসছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে আমার মনে হয় রাজত্ব এখনও আছে। আপনি যতবারই বলুন যে জোর করে আমাকে হারানো হয়েছে, কিন্তু আপনি যে হেরেছেন এতে রাজ্যের মানুষ কিন্তু স্বস্তিতেই আছে। আমার মনে হয় 21শে জুলাই পারমিশন ওনাকে দেওয়া উচিত। ওনার সেই রাজনৈতিক অধিকার আছে, ওনার সঙ্গে কতগুলো লোক আছে নেই সেটা ওনারও জানার প্রয়োজন আছে, এবং শুভেন্দু বাবুরও জানার প্রয়োজন আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কতটুকু বাকি আছে। আপনি জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে আপনি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেভার করে দিচ্ছেন। মানুষের সিম্প্যাথি আরও বেশি বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যাবে। কারণ আপনার যে কয়দিনের অত্যাচার, এই 2 মাসের অত্যাচার, বাংলার মানুষ সুইসাইডের পথে যাচ্ছে। বাংলার মানুষের ত্রাহি ত্রাহির অভাব, তার জীবন জীবিকা, তার সব কিছু কেড়ে নিয়েছেন। অতএব এই সময় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আটকালে আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হবে। আমি চন্দ্রিমা ভট্টাচার্যের ইতিহাসটা জানি। উনি ভবানীপুরে কাউন্সিলর লেভেলের নেতার অনুগ্রহে থাকতেন। যারা ভবানীপুরের লোক তারা জানে, কখনো নেতা ও নেতা ধরে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেককে মাটিতে তুলে এনে আকাশে বসিয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য কখনো কোনো মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। আমি ফিরহাদ হাকিমকে সব থেকে বড় বেঈমান কালকে বলেছি। ফিরহাদ হাকিম যেভাবে মমতার সঙ্গে গাদ্দারি করলো, দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য অনেক খারাপ কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে, কিন্তু ফিরহাদ হাকিমকে যে মর্যাদা দিয়েছে, স্বাধীনতার পর প্রথম মুসলিম মেয়র করেছে, ক্যালকাটার মেয়র, কলকাতার রাজ্যের পূর্ত দপ্তরের নগর উন্নয়নের মন্ত্রী করেছে, মানে সোনার খনি হাতে তুলে দিয়েছে। সেই মানুষটা, মানে ও তো মানুষই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুকে ছুরি মেরেছে। এত নির্লজ্জ, এত বেহায়া। মানে আমি কাল পর্যন্ত, মানে আমার কাছে ঘৃণার মতো শব্দ ছিল না, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য যেটা করলো সেটা তার থেকেও খারাপ জিনিস। কারণ চন্দ্রিমা ভট্টাচার্য একজন মহিলা, পুরুষদের বিশ্বাসযোগ্যতা সন্দেহের প্রশ্ন রাখে,
কিন্তু মহিলারা খুব বিশ্বস্ত, এইটা আমি মনে করতাম, মানে এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যকে যেখানে আকাশে তুলে এনে বসিয়ে দিয়েছিলেন, যতগুলো দপ্তর দেখার সুযোগ দিয়েছিলেন, এত কাছে কেউ ছিল না। সেই মহিলাটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধোঁকা দেবে আমি মনে করি। মানে অ্যাজ এ হিউম্যান বিইং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যন্ত্রণাটা আমি অনুভব করছি, যে এত কাছের লোক বেইমানি করলে কতটা কষ্ট হয়। তো এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব কঠিন সময়, মানে যাদেরকে দুধ কলা খাইয়ে বড় করেছিল তারা ছোবল মারছে, এটা খুব কঠিন সময়। তবে আশা রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য রাখবে, সাহস রাখবে। রাজনৈতিক বিরোধিতা আলাদা, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং এটা খুব পেইনফুল, এত কাছের মানুষ এত বড় ধোঁকা দেবে, এইটা সহ্য করা খুব কঠিন।